ভারতবর্ষে রয়েছে বিস্তীর্ণ রেলপথ, যার সাহায্যে খুব সহজেই হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে যাওয়া যায় ভারতবর্ষের এক রাজ্য থেকে অন্য আরেকটি রাজ্যে, যেখানকার আবহাওয়া, প্রকৃতি, মানুষের চালচলন, খাবার দাবার ও ভাষা সম্পূর্ণরূপেই আলাদা। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এই ভারতীয় রেলের 06566 SMVT বেঙ্গালুরু সামার স্পেশাল ট্রেনে করে পশ্চিম বাংলার মালদা টাউন জংশন স্টেশন থেকে যাত্রা করব দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোরের উদ্দেশ্যে। মালদা টু ভেলোর যাত্রার প্রথম পার্টে থাকছে ট্রেনের দরজায় দাঁড়িয়ে দেখা ভারতবর্ষের বিভিন্ন বিষয়ে কিছু কথা। আশা করছি আপনাদের ভালো লাগবে। সঙ্গে সঙ্গে এও আশা করছি যে আপনারা এই ভিডিওর শেষ অবধি সঙ্গেই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, শুভ সকাল ফ্রম রথবাড়ি মোড়, মালদা, ওয়েস্ট বেঙ্গল থেকে। আর এখান থেকে আজকে আমি মালদা টাউন স্টেশন থেকে রওনা দিব হচ্ছে ভেলোরের উদ্দেশ্যে। তো সকালবেলা ওয়েদার খুবই হট আজকে এবং খুবই গরম। এখন এই গরমের মধ্যেই বেরিয়ে গেছি। সকালে একটু হালকা পাতলা নাস্তা করা দরকার। দেখি এখানে আশেপাশে কোথাও খাবারের কিছু পাওয়া যায় কি না। যদি পাই তাহলে এখানে খাওয়া দাওয়া করে তারপরে রওনা দিব। আর এই যে এখানে আমি ছিলাম, এই জায়গায় এখানে রাত কাটালাম। তো খুব বেশি উন্নত মানের হোটেল না, এটা মোটামুটি চলার মতো একটা হোটেল ছিল। সকালের নাস্তা ভেবেছিলাম যে হালকা কিছু খাবো, কিন্তু তারপরে ওই যে সব ভাজা পোড়া এগুলাই খেতে হবে। এখন কি করা যাবে, বাইরে এসে তো আর নিজের ইচ্ছা মতো কিছু পাওয়া যাচ্ছে না, যেহেতু এখানকার মানুষ এগুলোই খায়। সকালে পুরি, ভাজি, পরোটা এসবই খায়। তো দেখি পুরি, আল্লাহ জানে সারাদিন কেমন যাবে। বিসমিল্লাহ করে ভাজা পোড়া মজাদার, কিন্তু পেটের অবস্থা 12টা বাজিয়ে দেয়। তারপর আবার ধনিয়া পাতা দেওয়া আছে। আমি এখন দাঁড়িয়ে আছি মালদার রথবাড়ি মোড়ে। এখানে একটা রেস্টুরেন্টে নাস্তা করলাম। নাস্তা করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা চলে আসলো, এই রাস্তাটা চলে এসছে একদম ওই বর্ডার থেকে আসলে এই দিক দিয়ে আসা যায়। আর এই সোজা এই দিকে চলে গেছে হচ্ছে কলকাতা, আর এই বামের দিকে গেছে শিলিগুড়ি গেছে। আর এদিক দিয়ে গেলে যাওয়া যাবে হচ্ছে মালদা টাউন স্টেশনে। আমি এখন স্টেশনে যাব, মালদা টাউন স্টেশন, যেহেতু এখান থেকে আমার সকাল 8:50-এর ট্রেন রয়েছে। তা আমি এখন ট্রেন ধরার জন্য এখানে মালদা টাউন স্টেশন থেকে রওনা হব। অটোতে উঠে গেছি। এই অটো নিয়ে যাবে হচ্ছে মালদা টাউন স্টেশনে, আর ওখান থেকেই আজকে আমার জার্নি শুরু হবে। খুবই অল্প সময়ের মধ্যে চলে আসলাম মালদা টাউন স্টেশনে। এখন ভিতরে যেয়ে খোঁজ নিব যে কোন প্ল্যাটফর্ম থেকে আসলে আমাদের গাড়ি ছাড়বে। অনেক সময় আছে এখনও, 8টা বাজে কেবল। 8:50-এ আমার ট্রেনের সময় হচ্ছে 8:50। তো ভিতরে গিয়ে দেখি, খোঁজ নিয়ে। এই হচ্ছে মালদা টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আমি 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। যেহেতু বেশ অনেক আগে চলে এসেছি, এখন কিছু করার নেই। একটু হেঁটে হেঁটে এই ট্রেনের স্টেশনটা ঘুরে দেখছি আর কি।
এখান থেকে সারা ইন্ডিয়ারই বিভিন্ন জায়গায় ট্রেন ছেড়ে যায়, বেশ বড় স্টেশন। বন্ধুরা, আমি এখন আছি মালদা টাউন স্টেশনে, মালদা টাউন জংশন স্টেশন। আর এখান থেকে আমি আজকে যাব হচ্ছে কাটপাট্টি বা ভেলোরের উদ্দেশ্যে। ইন্ডিয়ান ট্রেন দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান ট্রেনের ইঞ্জিন। এগুলো বেশ দ্রুত গতিতে যেতে পারে এই ট্রেনগুলো, যেহেতু ইলেকট্রিক ইঞ্জিন। এই যে উপরে তার, ইলেকট্রিক তার দিয়ে এগুলো হচ্ছে কানেক্টেড হয়ে আছে। এই আমার ট্রেন চলে এসেছে অলরেডি। এখন আমাকে খুঁজে বের করতে হবে থার্ড এসি কোন দিকে আছে। এসি 2 টায়ার পেয়ে গেছি। এই যে থার্ড এসি 1 থেকে 64, 25-32 মানে এটাতেই হবে। এসি 41-18। ট্রেনে উঠে গেছি। আর আমার হচ্ছে আপার সাইডের যে আপার আছে, এই আপার সিট। এখন দেখা যাক, 2 দিন ধরে এই ট্রেনের মধ্যে থাকতে হবে। বাংলাদেশের মতো এখানকার ট্রেনও কি লেট করবে কিনা বুঝতে পারছি না। একটা ট্রেন এখানে ছিল শতাব্দী এক্সপ্রেস, ওইটা ছেড়ে গেছে খুব সম্ভবত। ওইটা সামনের স্টেশন ক্রস না করলে এটা মনে হয় ছাড়বে না। এদিকে মালগাড়ি দাঁড়ায় আছে। আমাদের ট্রেন ছেড়ে দিল। গুড বাই মালদা। হ্যাঁ বন্ধুরা, 06566 SMVT বেঙ্গালুরু সামার স্পেশাল ট্রেনে আমার যাত্রা শুরু হয়ে গেল পশ্চিম বাংলার মালদা টাউন জংশন স্টেশন থেকে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোর শহরের উদ্দেশ্যে। যদিও এই ট্রেনটি মালদা টাউন জংশন স্টেশন থেকে বেঙ্গালুরু পর্যন্ত যাবে, তবে আমার গন্তব্য হলো ভেলোর শহরের কাটপাড়ি জংশন স্টেশন পর্যন্ত। আর ভেলোরে যাওয়ার জন্য এই ট্রেন 2028 কিলোমিটার পথ এবং 3টি রাজ্য তথা পশ্চিমবাংলা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ পাড়ি দিয়ে আমাকে নামিয়ে দেবে তামিলনাড়ু রাজ্যের ভেলোরের কাটপাড়ি জংশন স্টেশনে। এই 2028 কিলোমিটার পথ পাড়ি দিতে এই ট্রেনটির সময় নেবে প্রায় 36 ঘন্টা। বন্ধুরা, সামনেই রয়েছে ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাঁধ। ফারাক্কা বাঁধ ভারতের গঙ্গা নদীর ওপরে অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় এবং শেষ হয় 1975 সালে। সেই বছরই 21 এপ্রিল থেকে এই বাঁধ চালু হয়। ফারাক্কা বাঁধ 2240 মিটার বা 7350 ফুট লম্বা, যেটা প্রায় $1 বিলিয়ন ব্যয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল। বাঁধ থেকে ভাগীরথী ও হুগলি নদী পর্যন্ত যে ফিডার খালটি রয়েছে তার দৈর্ঘ্য 25 মাইল বা 40 কিলোমিটার। আর এর ফলে বাংলাদেশের নদ নদীর কী অবস্থা হয়েছে তা আপনাদের সকলেরই জানা রয়েছে। বিশেষ করে পদ্মা বিধৌত আমরা যারা রাজশাহীবাসী রয়েছি, আমরা এই বাঁধের ফলে রাজশাহীর বর্তমান যে পরিস্থিতি তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আজ আমরা সেই বাঁধের ওপর দিয়েই পাড়ি দিব এবং ট্রেনের দরজায় দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। মালদার এই আশেপাশে অনেক আমের বাগান আছে, বড় বড় আমের বাগান। এখানে তেমন একটি আমের বাগান দেখা যাচ্ছে, এটা অবশ্য ছোট আমের বাগান। এই অঞ্চলে প্রচুর আম হয় এবং এটাকে ম্যাঙ্গো সিটি বলা হয়ে থাকে মালদাকে। দেখেন এই যে বড় বড় ট্রাকে আম লোড হচ্ছে। মালগাড়ির সাথে ক্রসিং দেখলেন। বেশ অনেকগুলো ট্রেন যদিও চলে গেছে, আমি ক্যাপচার করতে পারিনি। এর আগেও বেশ দ্রুত গতির অনেকগুলো ট্রেন চলে গেছে। এক্সপিরিয়েন্স না থাকার কারণে অনেক কিছু বুঝতে পারছি না কখন ট্রেন চলে আসছে হুটহাট করে। এর মধ্যে 2-3টা ট্রেন ক্রস হয়ে গেছে।
বন্ধুরা, দেখতে দেখতে আমরা ফারাক্কা ব্যারেজের কাছে চলে এসেছি। বহু বছর ধরে এই বাঁধের কথা শুনে আসলেও কখনো সচক্ষে দেখা হয়নি, যা আজকে দেখতে চলেছি। আপনাদের মধ্যে কে কে আজকের এই ভিডিওর মাধ্যমে ফারাক্কা ব্যারেজ প্রথমবারের মতো দেখলেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই সেই ফারাক্কা ব্যারেজ। ওই পাশে ব্রিজ আছে ফারাক্কা ব্রিজের উপর দিয়ে আমরা এখন পার হচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এদিক দিয়ে ব্রিজ, ওই পাশে আর একটা ব্রিজ হচ্ছে। এই ফারাক্কা ব্যারেজের জন্য আমাদের পদ্মা নদীর নাব্যতা শেষ হয়ে গেছে। এইদিকেও চর পড়ে গেছে দেখছি। আমরা এইদিকে যেটা দেখছি, এদিকে বাংলাদেশ, একদম এই ফারাক্কার এই শুরুতে এখানেই পানি নেই, তাহলে তো আমাদের ওইদিকে পানি আরও কম, সেটাই স্বাভাবিক। এখন অনেক বড় বড় গাড়ি এদিক দিয়ে যাওয়া আসা করছে এই ব্রিজের উপর দিয়ে। আর এই পাশটায় রয়েছে হচ্ছে ফারাক্কা ব্যারেজ, যেটা দিয়ে পানি আটকে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে এখান দিয়ে কিছু পানি বের হচ্ছে, কোনো গেটের নিচ দিয়ে অল্প অল্প করে পানি বের হচ্ছে, দেখতে পাচ্ছি যে এখানে পানি বের হচ্ছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে শুকিয়ে আছে। বন্ধুরা দেখুন, এই বাঁধের ভারতের অংশে কতটা পানি রয়েছে, আর বাংলাদেশের অংশে শুধুই ধুধু মরীচিকা, যেন এক মরুভূমি। আর এই অবস্থা দেখে পবন দাস বাউলের সেই বিখ্যাত বসুন্ধরার বুকে বড়সারি ধারা গানের রিলিক্স মনে পড়ছে, যেখানে একটা লাইন এমন ছিল: 16 ক্রোশ জুড়ে লোহার খুঁটি মেরে জলকে রেখেছে ঘেরে। সে যাই হোক, দুটি বন্ধুপ্রতিম দেশের মধ্যে পদ্মার পানির ন্যায্য বন্টন হোক, ফুল ফল আর প্রাকৃতিক বৈচিত্র্যে ভরে থাক দুটি দেশের নদী তীরবর্তী অঞ্চলসমূহ। নিশ্চিত হোক আগামীর সুন্দর বাসযোগ্য একটি পৃথিবী, এই কামনাই করছি। বন্ধুরা, সঙ্গেই থাকুন, সামনে আরও অনেক বৈচিত্র্যময় জিনিস আমরা দেখব, আর সব কিছুই এই দরজায় দাঁড়িয়ে দেখব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন। আমরা আমাদের প্রথম যাত্রা বিরতি স্টেশন নিউ ফারাক্কা জংশনে এসে পৌঁছে গেছি। আমরা আমাদের প্রথম স্টপেজে চলে এসেছি। এটা হচ্ছে নিউ ফারাক্কা জংশন স্টেশন। ছেড়ে দিচ্ছে নিউ ফারাক্কা জংশন স্টেশন থেকে। এখানে 2 মিনিটের মনে হয় স্টপেজ ছিল। আমরা আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টপেজে এসে দাঁড়িয়েছি। এটা রামপুরহাট স্টেশন। এইখানে চলে আসলাম। মালগাড়ি দেখছি, কয়লা নিয়ে যাচ্ছে, কয়লা বোঝাই করে। দেখুন, প্রচুর কয়লা নিয়ে যাচ্ছে এগুলো। এই স্টেশনের রাইট টাইম ছিল 11টা 28, বাট এটা এখানে চলে এসেছে 10টা 59। এই বাকি সময়টা এখানে দাঁড়িয়ে থাকবে। আর এর মধ্যে একটা মালগাড়ি এদিক দিয়ে গেল, এখন আর একটা ট্রেন আসছে। দেখুন, আর একটা ট্রেন এসে ঢুকছে। রাধিকাপুর হাওড়া এক্সপ্রেস। এই রামপুরহাট জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। দেখুন, একজন লোক দৌড়াচ্ছে, দৌড়াতে সে উঠবে। দেখি কি করে। এই উঠে গেছে। আমরা বোলপুর স্টেশন ক্রস করছি এখন। এইখানে 2 মিনিটের একটা স্টপেজ ছিল। বোলপুর শান্তিনিকেতন।
বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে এটি সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত বোলপুর শান্তিনিকেতন স্টেশন, যা এখন আমরা ক্রস করে যাচ্ছি। বন্ধুরা, আমার ট্রেন খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আর দেখুন ভূপ্রকৃতি, ওপার বাংলা এবং এপার বাংলার যে ভূপ্রকৃতি দেখুন একই রকম দেখতে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ এই এরিয়াতে যেমন ভূপ্রকৃতি, গোদাগাড়ি চাঁপাইনবাবগঞ্জের এদিকে যেমন চাষাবাদী আবাদি জমি যেমন দেখা যায়, ঠিক এই পাশেও আমার ওরকমই লাগছে দেখতে। কোনো পার্থক্য আমি বুঝতে পারছি না। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন। গুসকারা স্টেশন, এখানে আমাদের স্টপেজ নেই, আমরা স্টেশন ছেড়ে চলে যাচ্ছি। এইবারের জার্নিতে এসে বুঝতে পারলাম যে আসলে সুপার ফাস্ট ট্রেন ছাড়া ইন্ডিয়াতে যাত্রা করা খুবই কষ্টদায়ক। কারণ আজকের ট্রেনটা বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছে, যদিও টাইমে আছে, ট্রেন অন টাইমে আছে, কিন্তু আসলে প্ল্যানিং ছাড়া মনে হচ্ছে চলছে। কখনো আগে চলে আসছে, কখনো দেরি হচ্ছে, লেট করছে, এইভাবেই চলছে ধ্যাকর ধ্যাকর করতে করতে। বেশ অনেকগুলো ট্রেন পেরিয়ে গেল, কিন্তু জানালা দিয়ে দেখলাম, যেগুলো আসলে ফুটেজ নিতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু এত গরম যে দরজায় দাঁড়ানো খুব মুশকিল। খুবই গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড হিট, মনে হচ্ছে চামড়া পুড়ে যাচ্ছে, এত গরম। আর আজকে প্রথম দিন, কালকে আরও একদিন এই ট্রেনে থাকতে হবে। বলতে পারেন এক ধরনের বন্দি জীবন। বন্ধুরা, আমার ফোনের ভোদাফোনের সিমে নেট সার্ভিস ঠিকঠাক মতো কাজ করছে না, আর এর জন্য আমি বুঝতেও পারছি না আমাদের ট্রেনটি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। তবে আন্দাজ করছি এটি হয়তো বা শক্তিগড়ের কাছাকাছি কোনো একটি জায়গা হবে। এখানে আমার ট্রেন বেশ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। মূলত রামপুরহাট জংশনের পর থেকেই দেখছি ট্রেন লেট করা শুরু করেছে, আর এখন করার কিছু না থাকায় অপর দিকের লাইন দিয়ে একটার পর একটা অন্য সব ট্রেনের আসা যাওয়া দেখতে লাগলাম। সে যাই হোক, প্রায় 45 মিনিট সময় এখানে পার করে তারপরে আস্তে আস্তে আবারও ট্রেন চলা শুরু করেছে। চলুন আমরা সামনের দিকে আগাতে থাকি। খুব সম্ভবত এখন ছাড়বে। ছেড়ে দিচ্ছে। বেশ অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলো ফাঁকা মাঠের মধ্যে। মির্জাপুর বাঁকিপুর স্টেশন পার হচ্ছি আমরা। বারুইপাড়া, সব লোকাল স্টেশন অবশ্য। বারুইপাড়া এসব স্টেশনে দাঁড়াবে না ট্রেন। এটা তো দাঁড়ায় গেল মনে হচ্ছে। এখানে দাঁড়িয়ে গেল বারুইপাড়া। একদম লোকাল ট্রেনের মতো, যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। স্পেশাল ট্রেন এটা। ছেড়ে দিছে। যে বলছি লোকাল ট্রেনের মতো যেখানে সেখানে দাঁড়াচ্ছে, ও ছেড়ে দিছে। আমার কথা শুনে ছেড়ে দিছে ট্রেন।
এখানে একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছি, খুব সম্ভবত এটি সিমেন্ট ফ্যাক্টরি হতে পারে। যদিও অনেক দূর থেকে দেখছি, তেমন একটা বুঝতে পারছি না আসলে এটি কিসের ফ্যাক্টরি। আপনাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এটি প্রায় ডানকুনি যে জংশন স্টেশনটি রয়েছে, সামনেই ডানকুনি জংশন স্টেশন, তার কিছুটা আগেই এই ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছি। এইদিকে আবার রেলওয়ের নতুন ট্র্যাক তৈরি হচ্ছে, আর পাশেই দেখতে পাচ্ছি ডেলিভারির সাইনবোর্ড লাগানো রয়েছে। ডেলিভারি মূলত ভারতের বেশ বড় একটি সাপ্লাই চেন ম্যানেজমেন্ট কোম্পানি, যারা মূলত পার্সেল সার্ভিস দিয়ে থাকে। এক্সপ্রেস যে পার্সেল সার্ভিস রয়েছে সেটি তারা প্রোভাইড করে থাকে, আর তারই ওয়্যার হাউস হবে বলে ধারণা করছি। আমরা আমাদের আজকের যাত্রার অফিসিয়ালি পঞ্চম যে যাত্রা বিরতি স্টেশনটি রয়েছে, তথা ডানকুনি জংশন স্টেশন, সেখানে এসে পৌঁছে গেলাম। ডানকুনি জংশন রেলওয়ে স্টেশনটি হলো ডানকুনি শহরের প্রধান রেলওয়ে স্টেশন। এটি হাওড়া বর্ধমান কর্ড লাইনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন হওয়ার পাশাপাশি কলকাতা শহরতলি রেলওয়ে ব্যবস্থার অন্তর্গত একটি ব্যস্ত স্টেশনও বটে। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে ডানকুনি জংশন থেকে হাওড়া এবং শিয়ালদা স্টেশনে যাওয়া যায়, তবে আমাদের ট্রেন এই দুটি স্টেশনের কোনোটাতেই যাবে না, বরং এদেরকে পাশ কাটিয়ে চলে যাবে সোজা খড়গপুর জংশন স্টেশনের উদ্দেশ্যে। আর খড়গপুর জংশন স্টেশনের মাধ্যমেই কিন্তু আমাদের যে পশ্চিম বাংলা রাজ্যের অংশ যেটি রয়েছে সেটি কিন্তু শেষ হতে চলেছে। এরপরেই আমাদের শুরু হয়ে যাবে উড়িষ্যা রাজ্যের মধ্যে দিয়ে যাত্রা। আমাদের সঙ্গেই থাকুন। আমরা আমাদের আজকের দিনের যাত্রার আরেকটি স্টপেজে এসে পৌঁছে গেছি। এটি হচ্ছে ডানকুনি জংশন। এখানে 5 মিনিটের হল্ট থাকার কথা। এখন দেখি কতক্ষণ দাঁড়ায়। অনেক মানুষ দেখছি দৌড়াদৌড়ি করছে বগি খুঁজে পাওয়ার জন্য। এরপরে একদম খড়গপুরে গিয়ে দাঁড়াবে ট্রেন। ডানকুনি জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এখন সামনে আছে হচ্ছে খড়গপুরে স্টপেজ আছে। এরপরে আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে যাব, খড়গপুরের পরে উড়িষ্যাতে ঢুকে যাব। ততক্ষণে রাত হয়ে যাবে, আর রাত হয়ে গেলে এই দরজায় দাঁড়িয়ে হয়তো আর ভিডিও করা হবে না রাত্রেবেলায়। আর আলটিমেটলি রাতে যেহেতু লো লাইট থাকবে, আলো স্বল্পতা থাকবে, রাতে হয়তো সেভাবে ভিডিও করা হবে না। কখন খড়গপুরে গিয়ে পৌঁছায় এটা। এই ডানকুনি জংশনে দেখছি যে ইলেকট্রিক লোকো অ্যাসেম্বলি অ্যান্ড অ্যান্সিলারি ইউনিট এই ডানকুনি জংশনে এখানে আছে, দেখতে পাচ্ছেন। এখানে অ্যাসেম্বল করা হয়, ইলেকট্রিক যে ইঞ্জিনগুলো আছে এখানে তৈরি করে বা অ্যাসেম্বল করে। বেশ অনেকগুলো ইঞ্জিন এখানে দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের ট্রেন। মালগাড়ি ক্রস করছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আপনাদেরকে আবারও আমি স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে। সেই সকাল থেকে আজকে আমরা যাত্রা শুরু করেছি এবং আজকে সারাদিন যাব, কালকে সারাদিন যাব, গিয়ে পৌঁছাবো আমার গন্তব্যস্থানে। এদিক দিয়ে মালগাড়ি যাচ্ছে, দেখুন। আরও একটি স্টেশন আমরা পার হয়ে যাচ্ছি। তো যেটা বলছিলাম যে আজকে সারাদিন, সকাল থেকে সারাদিন এই ট্রেনের মধ্যে আটকে আছি। কালকেও সারাদিন থাকবো, কাল রাত 9টায় গিয়ে পৌঁছাবো। রাত 9টা, 9:30 হচ্ছে রাইট টাইম আছে। তো আজকে সারাদিনের যে অভিজ্ঞতা হলো যে খুবই আস্তে আস্তে যাচ্ছে ট্রেন, যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। তো এখন বুঝতে পারছি না যে আসলে কালকে রাইট টাইমে গিয়ে পৌঁছাতে পারবো কিনা।
তো আমার সঙ্গেই থাকুন। ট্রেনের দরজায় দাঁড়িয়ে অন্য ট্রেন ক্রস করে যাওয়ার দেখা খুব মজার একটা ব্যাপার, এবং আজকে সারাদিনে বেশ অনেকগুলো ট্রেন পার হয়ে গেছে। যদিও সবগুলোর ভিডিও নেওয়া সম্ভব হয়নি, কারণ এইখানে দাঁড়ানো আসলে খুবই কষ্টের ছিল। আজকে প্রচণ্ড গরম ছিল। এখন এই বিকেলবেলা একটু ঠান্ডা হয়েছে ওয়েদার, এজন্য আবার ওই সেখানে দাঁড়িয়েছি। ওই দিক থেকে আবার একটা ট্রেন আসছে। লোকাল ট্রেনগুলো দেখেছেন কতটা দ্রুত যায়, আর আমাদের ট্রেন মোটামুটি আজকে ধ্যাকর করতে করতে যাচ্ছে। আসলে আমি যে ট্রেনে যাচ্ছি এটা হচ্ছে স্পেশাল ট্রেন, সামার স্পেশাল ট্রেন। ফলে এটা রেগুলার ট্রেন না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে যাত্রীও কম এবং খুবই আস্তে ধীরে নড়ে চড়ে যাচ্ছে। রেগুলার ট্রেন হলে সেগুলো দেখা যাচ্ছে যে তাদের রুট এবং টাইম টেবল সব কিছু অ্যাডজাস্ট করা থাকে, ঠিকঠাক করা থাকে, সেইভাবে ওগুলো যায়। আর আরেকটা যে দুঃখের ব্যাপার হচ্ছে যে এই ট্রেনের সঙ্গে কোনো খাবারের গাড়ি নাই বা প্যান্ট্রি কার নাই। হ্যাঁ, এখানে লোকাল লোকজন এসে খাবারের অর্ডার নিয়ে গেছে, রাত্রেবেলা খাবার দিবে। আমাদের ট্রেন সারাদিন শেষ করে এখন খুবই দ্রুত যাওয়া শুরু করেছে, খুব দ্রুত গতিতে চলছে এখন ট্রেন। 100+ স্পিডে যাচ্ছে মনে হচ্ছে। আজ সারাদিন আমাদের ট্রেনটি যেখানে সেখানে থেমে হেলে দুলে চললেও এই গোধূলি লগ্নে এসে হঠাৎ করেই বেশ অনেক দ্রুত চলা শুরু করেছে। বন্ধুরা, সামনেই রয়েছে বিশ্বের তৃতীয় দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম সম্বলিত খড়গপুর রেলওয়ে জংশন স্টেশন। আমাদের 06566 SMVT বেঙ্গালুরু সামার স্পেশাল ট্রেনটি আজকের যাত্রাপথের 434 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে খড়গপুরে এসে পৌঁছে গেল। আর এই স্টেশনে পৌঁছানোর মাধ্যমেই আমাদের ভারতীয় রেলে মালদা টু ভেলোর যাত্রার প্রথম পার্টের সমাপ্তি টানছি। মালদা টু ভেলোর যাত্রার বাকি অংশ থাকবে দ্বিতীয় পার্টে। আজকের ন্যায় দ্বিতীয় পার্টেও আপনাদের সকলকে সঙ্গে পাবো বলেই আশা করছি। যারা আমার আজকের এই ভিডিওটি এখন পর্যন্ত দেখলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী পর্বে আবারও দেখা হওয়ার আশায় আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ। প্রায় আমরা খড়গপুর স্টেশনে এসে পৌঁছে গেছি। বিশ্বের যে নামকরা বা ভারতের যে শ্রেষ্ঠ IIT সেটাই এখানে আছে খড়গপুরে। সে খড়গপুর স্টেশনে পৌঁছে গেছি।